সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সাহিদ হাসান সাইম, নবম দশম শ্রেণী রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায় রসায়নের ধারণা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা যা যা শিখতে পারবো তা হলো রসায়নের পরিচয় লাভ করব, রসায়নের সংক্ষিপ্ত ইতিহাস জানব, দৈনন্দিন জীবনে রসায়ন এর ক্ষেত্রসমূহ জানব, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক জানব, রসায়ন পাঠের গুরুত্ব ও গবেষণা অনুসন্ধান প্রক্রিয়া জানব, রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা সম্পর্কে জানব, বিভিন্ন ঝুঁকি চিহ্ন এবং তার বর্ণনা জানব। 1.1 রসায়ন পরিচিতি। রসায়ন সম্পর্কে জানার আগে আমাদের বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। বিজ্ঞান হলো জ্ঞান অর্জনের একটা পদ্ধতি যা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বুদ্ধির মাধ্যমে প্রকৃতি, মহাবিশ্ব এবং জীবনের বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়া ব্যাখ্যা করে। যেমন আমরা আমাদের চারপাশে পাখির উড়া দেখতে পারি, তো এখানে পদার্থ বিজ্ঞান ব্যাখ্যা করবে পাখি কিভাবে উড়ে, পাখির ডানা কিভাবে বাতাসে বল প্রয়োগ করে এবং সেটা কিভাবে পাখিকে ভেসে রাখতে সাহায্য করে। আবার পানিতে আমরা দেখি কাঠ ভাসে, তো পানিতে কাঠ কিভাবে ভাসে, এখানে ঘনত্বের একটা বিষয় আছে, প্লবতার একটা বিষয় আছে। এই বিষয়গুলা প্রকৃতিতে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। সূর্যের চারপাশে অন্যান্য গ্রহগুলো ঘুরছে। এই বিষয়গুলা পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, বুদ্ধি ও যুক্তির মাধ্যমে ব্যাখ্যা প্রদান কেন এগুলো হচ্ছে, এই ব্যাখ্যা প্রদান যে জ্ঞানের অর্জনের মাধ্যমে করা যায় তা হচ্ছে বিজ্ঞান। অধ্যয়নের সুবিধার্থে আমরা বিজ্ঞানকে বেশ কিছু প্রধান শাখায় ভাগ করেছি। যেমন পদার্থবিজ্ঞান, প্রাকৃতিক জগতের মৌলিক নিয়ম, শক্তি, পদার্থ, স্থান, কাল, স্থান কাল নিয়ে গবেষণা করা হচ্ছে পদার্থবিজ্ঞানের কাজ। উদাহরণ গতিবিদ্যা, আলোক বিজ্ঞান। বিজ্ঞানের আরও একটি শাখা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি। রসায়নে আমরা পদার্থের গঠন, ধর্ম, বিক্রিয়া এগুলো আলোচনা করি। রসায়নের উদাহরণ হচ্ছে জৈব রসায়ন, অজৈব রসায়ন, বিশ্লেষণাত্মক রসায়ন। বিজ্ঞানের আরও একটি শাখা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। নাম শুনে বুঝতে পারছো, এখানে জীবন নিয়ে অধ্যয়ন করা হয়, যার মধ্যে জীবনের উৎপত্তি, জীবনের গঠন, জীবনের বৃদ্ধি, বিবর্তন, বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করা হয়। উদাহরণ হচ্ছে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি। বিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে ভূমিবিজ্ঞান বা জিওলজি, যেখানে পৃথিবীর গঠন, শিলা, খনিজ, ভৌগোলিক প্রক্রিয়ার অধ্যয়ন করা হয়। বিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, যেখানে আমরা মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি নিয়ে গবেষণা করি। বিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি, অ্যালগোরিদম, কম্পিউটেশনাল সিস্টেমের অধ্যয়ন। এগুলোর মধ্যে রসায়ন হচ্ছে একটা অন্যতম শাখা। রসায়ন শুধু একটি স্বাধীন শাখাই নয়, বরং এটি জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করে। তো এখন আমরা জানবো রসায়ন কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের এবং এর সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের গঠন, সংযুক্তি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর এবং রূপান্তরকালে তাপশক্তি শোষণ, নিঃসরণ নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। সহজ ভাষায় আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন। আমরা আমাদের চারপাশে তাকালে রসায়নের নানা উদাহরণ দেখতে পাই, যেমন কাঠ পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড, তাপ, আলো এবং কয়লা প্রাপ্তি, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহাতে মরিচা পড়া, তারপর হচ্ছে কাঁচা আম পেকে লাল বর্ণ ধারণ করা, গাছের নির্যাস থেকে ওষুধ তৈরি, সুগন্ধি প্রস্তুত, আকরিক থেকে ধাতু নিষ্কাশন ইত্যাদি হচ্ছে রসায়নের উদাহরণ। ধারণা করা হয়
মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। মানুষ প্রাচীনকাল থেকে রসায়ন জেনে না জেনে রসায়নকে ব্যবহার করে আসছে। যেমন খ্রিস্টপূর্ব 3500 অব্দে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় কপার, টিন ধাতুকে গলিয়ে একত্রে মিশ্রিত করে কঠিন সংকর ধাতু ব্রোঞ্জ তৈরি করা হতো, যা অস্ত্র তৈরি, পশুশিকার, কৃষি জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করা ইত্যাদি কাজে ব্যবহার করা হতো। আমরা এই ব্রোঞ্জ ছাড়াও আরও বেশ কিছু ধাতু এখন পর্যন্ত ব্যবহার করি, যেমন স্টিল। স্টিল হচ্ছে 99% লোহা এবং 1% কার্বনের সংকর ধাতু, যা রেলের চাকা, রেল লাইন, ইঞ্জিন, জাহাজ, যানবাহন, ক্রেন, যুদ্ধজাহাজ, ছুরি, কাঁচি, ঘড়ির স্প্রিং, চুম্বক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে ব্যবহার করি। তারপর হচ্ছে মরিচাবিহীন ইস্পাত, যেখানে 74% লোহা, ক্রোমিয়াম হচ্ছে 18%, নিকেল হচ্ছে 8%। মরিচাবিহীন বা স্টেইনলেস স্টিলের ব্যবহার হচ্ছে ছুরি, কাঁটা চামচ, পাকাঘরের সিঙ্ক, রসায়ন শিল্পের বিক্রিয়াপাত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি ইত্যাদি। তারপর হচ্ছে পিতল বা ব্রাশ, যেখানে 65% কপার, 35% জিঙ্কের সংকর ধাতু। ব্যবহার: আমরা পিতলকে বা ব্রাশকে অলঙ্কার, কলকবজা, বেয়ারিং, বৈদ্যুতিক সুইচ, দরজার হাতল, ডেকচি পাতিল ইত্যাদি ব্যবহার করি। তারপর হচ্ছে কাঁসা বা ব্রোঞ্জ, যেখানে তামা ব্যবহার করা হয় বা কপার ব্যবহার করা হয় 90% এবং টিন ব্যবহার করা হয় 10%। সেখানে এগুলো ব্যবহার হচ্ছে ধাতু গলানোর যন্ত্রাংশ, থালা, গ্লাস ইত্যাদি। তারপর আরও এক ধরনের সংকর ধাতু আমরা ব্যবহার করি ডুরালুমিন। এটা অ্যালুমিনিয়াম 95% অ্যালুমিনিয়াম, 4% কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর লোহা হচ্ছে 1%। এগুলোর সংকর ধাতু হচ্ছে ডুরালুমিন, যা আমরা উড়োজাহাজের বডি, বাইসাইকেলের পার্টস ইত্যাদি তৈরিতে ব্যবহার করি। অ্যালুমিনিয়াম হচ্ছে খুবই হালকা ধাতু এবং কপার, ম্যাগনেসিয়াম আর লোহা এগুলো ওই অ্যালুমিনিয়ামের সাথে মিশে টেকসই একটা সংকর ধাতু তৈরি করে, যা উড়োজাহাজকে এক সময় হালকা এবং শক্তিশালী করে গড়ে তোলে। আচ্ছা, তুমি কি এগুলো ছাড়া আরও সংকর ধাতুর নাম বলতে পারবে? চিন্তা করো এবং কমেন্টে আমাদেরকে জানাও। ক্লু হিসেবে আমি বলে দিচ্ছি, তোমরা অ্যাপল কোম্পানির আইফোনের নাম শুনেছ। তো আইফোনে টাইটেনিয়াম অ্যালয় নামে এক ধরনের সংকর ধাতু ব্যবহার করা হয়। তোমরা কি বলতে পারবে ওই টাইটেনিয়াম অ্যালয় কী কী ধাতুর মিশ্রণ? গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু, কেন ব্যাখ্যা করো? স্বর্ণ হচ্ছে একটা প্রাকৃতিক খাঁটি ধাতু, যা প্রকৃতিতে 100% খাঁটি হিসেবে পাওয়া যায়। এটি অত্যন্ত নরম এবং নমনীয় থাকে, তাই সহজে চির ধরতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে তার আকার, আকৃতি, গঠন পরিবর্তিত এবং আর্থিক ক্ষতি হতে পারে। তাই ব্যবহার উপযোগী এবং আরও শক্তিশালী, টেকসই, আকর্ষণীয় করতে স্বর্ণের সাথে তামা, রূপা, নিকেল, প্যালাডিয়াম মেশানো হয়। স্বর্ণের বিশুদ্ধতার উপর ভিত্তি করে স্বর্ণকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়, যেমন 24 ক্যারেট স্বর্ণ, যেখানে 100% স্বর্ণ। এটা ব্যবহার করা হয় ডেন্টিস্ট্রি, মুদ্রা, ইলেকট্রনিক সংযোগে। 22 ক্যারেট স্বর্ণ, সেটি 91.67% স্বর্ণ থাকে, কপার আর অন্যান্য ধাতু থেকে 8.33%। ব্যবহার করা হয় অলঙ্কার শিল্পে। আরও আছে 21 ক্যারেট স্বর্ণ, যেখানে 87.5% স্বর্ণ, কপার এবং অন্যান্য ধাতুর পরিমাণ 12.5%, যেটিও অলঙ্কার শিল্পে ব্যবহার করা হয়। আরও কিছু ভাগ আমরা সাধারণত সারা জীবনে ব্যবহার করি, যেমন 18 ক্যারেট স্বর্ণ, সেগুলোতে স্বর্ণের পরিমাণ আরও কম থাকে, সংকর ধাতুর পরিমাণ আরেকটু বেশি থাকে, অন্যান্য ধাতুর পরিমাণ আরেকটু বেশি থাকে। তো এখন আমরা আলোচনা করব পরমাণু তত্ত্ব। পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। প্রাচীনকাল থেকে বিভিন্ন দার্শনিক বিজ্ঞানী পরমাণু সম্পর্কে নানা ধরনের মতবাদ প্রদান করেছেন। তাদের এই মতবাদকে পরমাণু তত্ত্ব বলা হয়। খ্রিস্টপূর্ব 380 অব্দে পরমাণু সম্পর্কে প্রথম ধারণা দেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কিন্তু তিনি কোনো
পরীক্ষালব্ধ মতামত প্রকাশ করেন। এটি শুধুমাত্র তার দার্শনিক মতবাদ ছিল। তিনি মতবাদ প্রকাশ করেন, প্রত্যেক পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি এবং ভাঙতে ভাঙতে একসময় এমন এক পর্যায়ে চলে যাওয়া যাবে যেখানে পরমাণুকে এমন এক পর্যায়ে যাওয়া যাবে যেখানে ক্ষুদ্র কণাকে আর ভাঙা যাবে না, যেটাকে তিনি নাম দেন অ্যাটম। তিনি নামটি নিয়েছেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ অবিভাজ্য, অর্থাৎ যাকে আর কখনো ভাঙা যায় না। তার মতবাদের বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না। তখন দার্শনিক অ্যারিস্টটল তার মতের সাথে তখন আরেকজন বড় দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। তিনি মনে করতেন যে সকল পদার্থ মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে তৈরি। এতে ডেমোক্রিটাসের মতবাদটি একে তো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না, তারপর ওই সমসাময়িক আরও বড় একজন দার্শনিক তার মতবাদের সাথে একমত ছিল না, সুতরাং তার মতবাদটি বেশ অনেক দিন পর্যন্ত মানুষ উপেক্ষা করেছিল। ডেমোক্রিটাস ছাড়াও পরবর্তীতে নানা বিজ্ঞানী নানান ধরনের পরমাণু তত্ত্ব প্রকাশ করেন। যেহেতু ডেমোক্রিটাসই প্রথমবার পরমাণু তত্ত্ব প্রকাশ করেন, তাই তাকে পরমাণু তত্ত্বের প্রবর্তক বলা হয়। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি এবং ইতিহাস। মধ্যযুগে আরব মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করেছিলেন। তারা মনে করতেন ফিলোসোফার স্টোন নামক এক ধরনের উপাদান দ্বারা এটি তৈরি করা সম্ভব। আবার তখনকার মানুষের মধ্যে অমরত্ব লাভের এক ধরনের আশা ছিল। তারা অমরত্ব লাভের জন্য নানা ধরনের মহাঔষধ তৈরি করার চেষ্টা করতেন, যেটাকে এলিক্সার অফ লাইফ বলা হয়। এইসব পরীক্ষা নিরীক্ষায় তারা সফল না হলেও তারা স্বর্ণের মতো দেখতে এক ধরনের পদার্থ তৈরি করতে পেরেছিলেন। মধ্যযুগে এই আরবদের রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়, গবেষকদের আলকেমিস্ট বলা হয়। আলকেমি শব্দটি এসেছে আরবি আলকিমিয়া শব্দ থেকে। আলকিমিয়া শব্দটি এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হল রসায়ন। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন। তাকে রসায়ন চর্চার জনক বলা হয়। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা করেন অ্যান্টনি লেভসিয়ে, স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। লেভসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তো রসায়ন চর্চার জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান, আর আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি লেভসিয়ে। এটা খুব ভালো করে মনে রাখবেন। দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণ এবং বিশ্লেষণ। বিষয় ঘটনা। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন বলতে পারো? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে এবং অ্যাসিডের স্বাদ টক, যেমন সাকসিনিক অ্যাসিড থাকে, ম্যালোইক অ্যাসিড থাকে, ফলে কাঁচা আম খেতে টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তনে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়, তাই পাকা আম মিষ্টি এবং কাঁচা আম টক। আবার কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহনে আমরা দেখতে পাই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো হচ্ছে মূলত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই এগুলো যখন বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া করে তখন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তাপ আর আলো সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। আমরা দেখতে পাই পেটে থাকা HCl আর বাইরে থেকে অ্যান্টাসিড হিসেবে গ্রহণ করা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl হচ্ছে অ্যাসিড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। আমরা জানি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমরা কি পাই? লবণ AlCl3 এবং পানি H2। এভাবে পেটের মধ্যকার অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড
আমাদের বাড়িতে গ্রহণ করা অ্যান্টাসিডে থাকা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে আমাদেরকে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। এভাবে আমরা রসায়নকে দৈনন্দিন জীবনের দৃষ্টিকোণ থেকে দেখতে পাই। রসায়নের পরিধি এবং ক্ষেত্রসমূহ। মহাবিশ্ব সৃষ্টি পরবর্তী প্রতিনিয়ত নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের বায়ুমণ্ডল, পানি সৃষ্টি হয়েছে হাজার রকমের পদার্থ, যা বর্তমান পৃথিবীকে করেছে বাসযোগ্য। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে রসায়ন ব্যবহার করে চলছি। ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে জামা কাপড়, মোবাইল ব্যাটারি, খাবার, কসমেটিক, সাবান, ওষুধ সামগ্রী সব কিছুতেই রয়েছে রসায়নের প্রত্যক্ষ অবদান। নিচে বাস্তব জীবনে রসায়নের ব্যবহারে কিছু ক্ষেত্র আলোচনা করা হলো। বায়ু, প্রধানত অক্সিজেন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সে বায়ুর অক্সিজেন শরীরের ভেতর খাদ্য উপাদান হিসেবে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এখানে আমরা রসায়ন দেখতে পাই। কীভাবে? আমরা শ্বাস নেওয়ার সময় বায়ু গ্রহণ করি, সেই বায়ুতে থাকে অক্সিজেন, এবং আমরা যে খাবার গ্রহণ করি সে অক্সিজেন সেই খাবারকে কী করে দহন বিক্রিয়ার ফলে অর্থাৎ শ্বসনের ফলে শক্তি উৎপন্ন করে, অর্থাৎ তাপ উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এবং সেই কার্বন ডাইঅক্সাইড আমরা বাতাসে প্রশ্বাসের সাথে বের করে দিই। এখানে রাসায়নিক পরিবর্তন লক্ষণীয় হচ্ছে। খাবার পানিতে পানি সহ বিভিন্ন খনিজ লবণ থাকে। আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আমাদের শরীরে ট্রিলিয়ন কোষ থাকে, অনেক কোষ থাকে। সেই কোষগুলোতে বিপাকীয় কাজ পরিচালনা করার জন্য পানি প্রয়োজন। শরীরে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবে এই পানি কাজ করে। জীবের শরীরের বেশিরভাগই হচ্ছে পানি। শরীরে বিষাক্ত পদার্থ পানি দ্রবীভূত হয়ে প্রস্রাব এবং ঘামের সাথে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। খাবার পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। সার, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস উল্লেখিত মৌলগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন সারে এসব মৌল যৌগ থাকে, তাই বিভিন্ন ধরনের উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে, ফলে ফসলের জন্য উৎপাদন ভালো হয়। কাগজে থাকে সেলুলোজ। কাগজ আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। কাগজ তৈরি কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। এভাবে আমরা বাস্তব জীবনে রসায়নের বেশ কিছু ব্যবহার দেখলাম। এবার আমরা রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক দেখব। আমরা আগে জেনেছি যে বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে রসায়ন একটি গুরুত্বপূর্ণ শাখা। বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে রসায়নের রয়েছে নিবিড় সম্পর্ক। তা আমরা নিচে আলোচনা করি। জীববিজ্ঞানের সাথে রসায়নের কেমন সম্পর্ক তা আমরা এখন দেখি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উদ্ভিদ পাতায় থাকা সবুজ ক্লোরোফিলের মাধ্যমে কি করে সূর্যালোককে আবদ্ধ করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মূল দিয়ে মাটি থেকে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের সেই উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ায় সূর্যালোক, তারপর যে পাতার ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যা উদ্ভিদ বাতাসে অবমুক্ত করে দিচ্ছে, এবং এই অক্সিজেন আমরা প্রতিনিয়ত নিঃশ্বাসে গ্রহণ করছি। এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, এখানে তোমরা এটি স্ক্যান করে পুরো অ্যানিমেশনটি দেখে নিতে পারো। এরপর বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় তা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি।
উদ্ভিদ ও প্রাণী দেহের সব রাসায়নিক পদার্থ এর মধ্যে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তাই বলা যায় যে জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানে আলোচ্য বিষয়ে রয়েছে বিদ্যুৎ, চুম্বক ইত্যাদি। বিদ্যুতের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ব্যাটারি, যা রসায়নের অবদান, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, জিঙ্ক কার্বন ব্যাটারি ইত্যাদি। লিথিয়াম আয়ন ব্যাটারিটা আমরা মোবাইল ফোনে ব্যবহার করি। লেড স্টোরেজ ব্যাটারিটা বিভিন্ন ধরনের মাইক, তারপর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চালাতে আমরা যে বক্সের মতো ব্যাটারিগুলো দেখি বড়। তারপর জিঙ্ক কার্বন ব্যাটারি হচ্ছে পেন্সিল ব্যাটারিগুলো, যেগুলো আমরা রিমোট, তারপর হচ্ছে খেলনা, ঘড়িতে ব্যবহার করি। পদার্থবিজ্ঞানে আলোচিত তাপশক্তি অনেক সময় রসায়নের দহন বিক্রিয়ার ফল। সূর্য থেকে আসা তাপশক্তি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ফল। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে। বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়ন ও পদার্থের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের শাখা, যার বিভিন্ন তত্ত্ব পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা। গণিতের সাথে রসায়নের সম্পর্ক। অনেকেই হয়তো অবাক হবে যে গণিতের সাথে আবার রসায়নের কী সম্পর্ক। রসায়নে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয়, তারপর বিক্রিয়ার হার নির্ণয়ে গণিতের সাহায্য প্রয়োজন। এভাবে আমরা বলতে পারি যে বিজ্ঞানের সকল শাখার সাথে রসায়নের হয় প্রত্যক্ষ না হয় পরোক্ষ সম্পর্ক রয়েছে। এবার আমরা আলোচনা করব রসায়ন পাঠের গুরুত্ব। আমাদের জীবনে রসায়ন ওতপ্রোতভাবে জড়িত। জীবনের নানা ক্ষেত্রে আমরা না জেনে রসায়নকে ব্যবহার করে চলছি। নিয়মিত ব্যবহার্য জিনিসপত্র, পেস্ট, ব্রাশ, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন সব কিছু কিন্তু রসায়নের অবদান। জমির উর্বরতা বৃদ্ধিতে সার, ফসলের কীটনাশক, দীর্ঘদিন খাবারের প্রিজারভেটিভ মানে খাবার সংরক্ষণে আমরা ধরো লবণ ব্যবহার করি, তারপর হচ্ছে ভিনিগার ব্যবহার করি। এগুলো হচ্ছে প্রিজারভেটিভস। এগুলো খাবারকে অনেকদিন সংরক্ষণ করতে সাহায্য করে ব্যবহার করেন, যার রসায়নের অবদান। চিকিৎসা ক্ষেত্রে ওষুধ তৈরি, রাসায়নিক পদার্থ। তারপর হচ্ছে শিল্প, কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা রসায়ন ছাড়া কখনো সম্ভব না। তাই মানব জীবনকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে রসায়ন পাঠের বিকল্প নেই। এবার আমরা আলোচনা করব রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। আমরা আগে জেনেছি বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ, তারপর একটা গবেষণা এবং বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা, যে কোন একটা বিষয় কেন ঘটছে তার একটা অনুসন্ধানমূলক জ্ঞান। তাই রসায়ন যেহেতু বিজ্ঞানের একটা শাখা, তাই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে রসায়নের গবেষণা প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষয়বস্তু নির্ধারণ, যে আমরা কোন বিষয়ে গবেষণা করব তার বিষয়বস্তু নির্ধারণ হচ্ছে প্রথম ধাপ। তারপর আমরা দেখব তার পরবর্তী ধাপ হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিয়ে নেওয়া। আমরা যে বিষয়বস্তু আগে নির্ধারণ করেছি সেই সম্পর্কে আমরা দেখব আগে পূর্বে কোনো বই লেখা বা গবেষণাপত্র প্রকাশ হয়েছে কিনা সেগুলো আমরা ভালো করে দেখব, এবং সেই সম্পর্কে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেই সম্পর্কে ধারণা নেব। তারপর গবেষণা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রণালী নির্ধারণ করব, যে আমরা গবেষণাটি করব কী কী যন্ত্রপাতি প্রয়োজন বা কী পদ্ধতিতে আমরা গবেষণাটি করব। তারপর আসল ধাপ পরীক্ষণ। এই পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করব এবং তথ্য সংগ্রহ করব এবং বিশ্লেষণ করব। এর পরবর্তীতে ধাপে আমরা ওই তথ্যগুলো বিশ্লেষণ করার যে ফলাফলগুলো পেলাম সেই ফলাফলগুলো নিয়ে আলোচনা করব। এভাবে আমরা রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। আমরা আরেকবার পড়ে নিই। প্রথমে হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, তারপর হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ, তারপর হচ্ছে পরীক্ষণ, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, ফলাফল নিয়ে আলোচনা। এরপর আমরা
রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ নিয়ে আলোচনা করব। সাধারণত যে স্থানে বা ঘরে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার ল্যাবরেটরি বলা হয়। একটি রসায়ন গবেষণাগারে নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকে। এগুলো অনেক সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, কারণ এগুলো প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্য কম বেশি ক্ষতিকর। কোনোটি বিস্ফোরক জাতীয়, কোনোটি দাহ্য পদার্থ যা আমাদের শরীরে বা পরিবেশে ক্ষতি করে। তাই রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহারে এবং যথাযথভাবে সুরক্ষিত স্থানে সংরক্ষণ এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। এগুলো নিয়ে কাজ করার সময় সুরক্ষা উপকরণ পরিধান করতে হয় এবং ব্যবহার করতে হয়। সেগুলো নিচে দেওয়া হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাব কোট বা এপ্রন, সেফটি গগলস বা চশমা, ফেস মাস্ক, ফার্স্ট এড কিট, তারপর হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট বা আগুনের নিরাপত্তা যে কম্বল, তারপর হচ্ছে ফায়ার অগ্নি নির্বাপক যে যন্ত্রটা আছে সেটা, তারপর হচ্ছে ল্যাব গ্লোভ বা ল্যাবে ব্যবহৃত যে গ্লাভ আছে সেটি। রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিরাপত্তা বৃদ্ধি করতে এবং একটি সাধারণ নীতিমালা প্রতিষ্ঠা করতে 1992 সালে জাতিসংঘের উদ্যোগে আর্থ সামিট বা সর্বজনীন নিয়ম GHS প্রস্তাবিত করা হয়। পরবর্তীতে 2002 সালে প্রথমবার GHS সংস্করণ প্রকাশিত হয়। আমরা যে আগে জানলাম যে রসায়ন গবেষণাগার বা রসায়ন ব্যবহারে বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করা হয়, সেগুলো বেশ ক্ষতিকর হতে পারে পরিবেশ এবং আমার স্বাস্থ্যের জন্য। তাই সেগুলো ব্যবহারের একটা নীতিমালা প্রয়োজন। সেই নীতিমালা নির্ধারণে 1992 সালে একটি সম্মেলন হয়, যেটি আয়োজন করে জাতিসংঘ। সেই প্রস্তাব হচ্ছে GHS গ্লোবাল হারমোনাইজড সিস্টেম, এবং 2002 সালে তার একটি প্রথম সংস্করণ প্রকাশ করা হয়। সেই তালিকায় কিছু সাংকেতিক চিহ্ন এবং চিহ্ন বিশিষ্ট পদার্থ এবং সেগুলি ব্যবহারে ঝুঁকির মাত্রা কী সাবধানতা অবলম্বন করতে হবে তা উল্লেখ করা হয়। সেগুলো হচ্ছে এখানে বিস্ফোরক বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে। আমরা চিহ্নটি ভালো করে দেখি। এখানে দেখা যাচ্ছে কোনো একটি পদার্থ বিস্ফোরণ ঘটছে। তো এটা দেখে বুঝতে পারছি যে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে যে পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, যা আমাদের শরীরের জন্য, গবেষণাগারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই দ্রব্যগুলো ব্যবহারে সাবধানে নাড়াচাড়া করতে হবে। কী ধরনের পদার্থ আছে এই ধরনের, যেগুলোকে আমরা এই ধরনের বিস্ফোরক বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স সিম্বল দেখতে পাই? TNT, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি হচ্ছে এই ধরনের বিস্ফোরক পদার্থ। আবার দাহ্য পদার্থ যেমন ফ্লেমেবল সাবস্টেন্স, অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ, মানে খুব সহজে আগুন ধরে যেতে পারে। তাহলে এদের মধ্যে আগুন থেকে অবশ্যই এদেরকে আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। বিষাক্ত পদার্থ বা টক্সিক সাবস্টেন্স, এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে রাখলে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে। যেমন এগুলো হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এই ধরনের পদার্থ। আমরা আরেকবার জেনে নিই। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল হচ্ছে বিষাক্ত পদার্থ। এই ধরনের পদার্থ ব্যবহারে সময় এপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে উত্তেজক পদার্থ বা ইরিটেন্ট সাবস্টেন্স, যেমন সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদি ক্ষতি করতে পারে। তাই এই ধরনের পদার্থ ব্যবহারে সময় এপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো পরিধান করতে হবে। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স, এই পদার্থগুলো ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতর গেলে শরীরে
স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। এই ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন, টোলুইন, জাইলিন। আমরা কিন্তু আরেকবার দেখেছি বেনজিন হচ্ছে বিষাক্ত পদার্থ, একই সাথে বেনজিন হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তাই বেনজিনের দুটোর একটি বা দুটি সিম্বল থাকতে পারে। এগুলো সতর্কভাবে রাখতে হবে। ব্যবহারের সময় অ্যাপ্রন, গ্লাভস, সেফটি গগলস পরে নিতে হবে। এরপর আমরা তেজস্ক্রিয় পদার্থ বা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, এইসব রশ্মি বের হয় যেগুলো ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে এবং কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এসব পদার্থ ব্যবহারে সবসময় সতর্ক থাকা প্রয়োজন। যেমন ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। তারপর আমরা আরও দেখতে পারি ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট স্যাম্পল। এই চিহ্নধারী পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক। এই ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্কারি ইত্যাদি। তাই এগুলোকে ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। আবার ব্যবহার করে যেখানে সেখানে না ফেলে তা একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এইসব পদার্থকে যথাযথভাবে পুনরুদ্ধার করে তা আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়বে না। তারপর আমরা আরও দেখতে পাই ক্ষত সৃষ্টিকারী বা কোরোসিভ। এই চিহ্নধারী পদার্থ শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরে অঙ্গের ক্ষতি সাধন করতে পারে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ ইত্যাদি হচ্ছে এই ধরনের পদার্থ। তাই এগুলো ব্যবহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এই অধ্যায়টি শেষ হয়ে গেল এবং তোমাদের জন্য রয়েছে কিছু অনুশীলন। যেমন এখানে আছে বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন। তোমরা এগুলো সমাধান করে আমাদেরকে ইমেল করতে পারো অথবা আমাদেরকে ইনবক্স করতে পারো। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুবান্ধব, আশেপাশে যাদের, সবাইকে শেয়ার করতে ভুলবে না এবং জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক যে পেজটি আছে সেখানে তোমরা লাইক দিয়ে রাখবে যাতে নিয়মিত ভিডিও আপডেটগুলো পেতে পারো। আমরা এই পিডিএফটা নিচে ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাতে তোমরা সহজে পড়তে পারো। ধন্যবাদ।